হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদেরকে যে গল্পটা শোনাবো সেটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা। এটা কোনো নাটক বা সিনেমার গল্প নয়। তো চলো বন্ধুরা, দেরি না করে গল্পটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, আমি গ্রামের খুব সাধারণ একটি মেয়ে। আমার বাবা কেবলমাত্র একজন কৃষক। আমাদের বাড়িটা খুব কষ্টে চলতো। আমরা 3 বোন। আমাদের 3 বোনের মধ্যে আমিই বড়। আমি বর্তমানে কলেজে লেখাপড়া করছি। তো বন্ধুরা, খুব কষ্ট করেই লেখাপড়া করছি। আমার বাবা যেন 6 ঘন্টার জায়গায় সে 12 ঘন্টা কাজ করে। 6 ঘন্টার পয়সা দিয়ে আমাদের সংসারটা চলে এবং বাকি 6 ঘন্টার পয়সা দিয়ে আমার লেখাপড়ার খরচা কোনোভাবে ওঠে। এভাবেই চলছিল আমাদের জীবন। আমি অনেক হিসাব কিতাব করে চলতাম। অনেক সময় অনেক কিছু প্রয়োজন হলেও বাড়িতে বলতাম না, কারণ আমি জানতাম যে আমার বাবার খুব কষ্ট হয়ে যাবে। তারপরে আমাদের বাড়ি থেকে আমার লেখাপড়ার স্থান অনেক অনেক দূর, যেমন 6 ঘন্টার রাস্তা। এটা ভেবে বাবা আমাকে ওখানেই থাকার ব্যবস্থা করে দিতেন। আমি বেশ কয়েকটা মেয়ের সঙ্গে মেস রুমে থাকতাম। আমরা সবাই স্টুডেন্ট ছিলাম। ওদের বাড়িও দূর বলে একসাথে থাকতাম। এই তো সবার ভাগে মাসে 600 টাকা করে রুম ভাড়া পড়তো। ওই রুমে আমরা 6টা মেয়ে থাকতাম। তো বন্ধুরা, এভাবেই চলছিল আমার জীবন। ওখানে আমি লেখাপড়া করতে আমাদের কলেজের মধ্যে একটা ছেলে চলে আসে। একটা তো নয়, ছেলে তো অনেক এসেছে গেছে, সে যাই হোক। আমি একদিন বাড়ির দিকে ফিরছিলাম, তো হঠাৎ করে একটা ছেলে আমার সঙ্গে পরিচয় হওয়ার জন্য সামনে দাঁড়িয়ে পড়ল। আচ্ছা ঠিক আছে, পরিচয় হবে, নতুন আসছে, নিজের পরিচয়টা দিল, পরিচয় হলাম, গেল। তারপরে আমি বাসায় চলে আসলাম। এসে দেখলাম আমার সহপাঠীরা এখনও 3 জন আসেননি। যাক, ওরা 2 জন ছিল। আমি কথাবার্তা বললাম ওদের সঙ্গে। আমরা রান্না খাওয়া করতাম এমনভাবে, যেমন সবাই মিলেমিশে মাসে একটা অ্যামাউন্ট দিতাম। এটা দিয়ে প্রত্যেক দিন যা যা খরচ আসতো তা সবার মাঝে বাটোয়ারা হয়ে যেত। এইভাবেই সব কিছু চলছিল। তো যতটা সম্ভব আমি নিজেকে সেভ করে চলতাম। ওরা অনেক এক্সট্রা টাকা পয়সাও খরচ করতো নাস্তা পানিতে, কিন্তু আমার তা হয়ে উঠতো না, কারণ বাবার থেকে আমি এক্সট্রা পয়সা চাইতে পারতাম না, কারণ আমি তো জানি আমার বাবা কত পরিশ্রম করে টাকা রুজি করেন। বাবার জন্য এটা দেওয়াই অনেক অনেক কষ্টকর। তো যাই হোক প্রিয় বন্ধুরা, তারপরও আমি কখনো আমার কষ্টকে কষ্টই মনে করিনি। আমি খুব সুন্দরভাবে লেখাপড়া করব, ডিগ্রি লাভ করব এবং চাকরি করে বাবা মাকে একটু সংসার জীবনের দায় দায়িত্ব নিয়ে সাহায্য করব, এটাই হচ্ছে আমার সবথেকে বড় চাওয়া। তো ওই নতুন ছেলেরা আসার পর থেকে আমাকে মাঝে মধ্যে একটু ডাক দিতেন, কথা বলার চেষ্টা করতেন, হাই হ্যালো তো করতাম, কিন্তু তার বাহিরেও ওখানে শুভ নামের একটা ছেলে ছিল। শুভ ছিল বেশ প্রভাবশালী ঘরের ছেলে। ও আমার সামনে কোনো ছেলের সঙ্গে কথা বলতেন না, কোনো মেয়ের সঙ্গেও আড্ডাবাজি করতেন না, কথা বলতেন না, খুবই ভালো সাজতেন। আমাকেও একদিন বলল, তুমি আমার একটা কথা শুনতে পারো? আমি বললাম, হ্যাঁ বলো। বললো, আমাকে একটু সাহায্য করো তো, আমি এখানে নতুন এসেছি। আমি বললাম, কী সাহায্য করতে হবে বলে ফেলো। বললো, মাঝে মধ্যে আমি যদি ক্লাস অ্যাটেন্ড না করতে পারি, কোন ক্লাসটা চলবে সেই নোটগুলো আমাকে দিতে হবে। আমি বললাম, কোনো সমস্যা নেই, দিয়ে দেব। এই বললো কি, তোমার ফোন নাম্বারটা দাও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই বলে মা টাকা জমিয়ে জমিয়ে একটু একটু করে আমাকে একটা ফোন তো কিনে দিয়েছিল। আমি দিয়ে দিলাম ওকে ফোন নাম্বারটা। দিয়ে দেওয়ার পর মাঝে মধ্যে সত্যিই যদি ও না আসতো, আমি ওকে পড়া পাঠা দিতাম। আরও সত্যি সত্যি নতুন নতুন ভর্তি হয়েছে, কেন যেন খুবই ক্লাস মিস করতে ওর এই স্বভাবটা ছিল। যাও, মাঝে মধ্যে আসতো, ওকে দেখতাম কোনো প্রিন্সিপাল স্যার, ক্লাস টিচাররা কেউ কিছুই বলতেন না, এমনকি টিচারও কিছু বলতেন না। আমি না হতবাক হয়ে থাকতাম। আস্তে আস্তে জানতে পারি সে ওই এলাকার বেশ প্রভাবশালীর ছেলে। ও, এই ব্যাপার, বুঝলাম। তাই বলো। যাকে বেশ কয়েকদিন তো গেল, যাওয়ার পরে ছেলেটা না কখনোই আমাকে ফোন টোন দিয়ে বিরক্ত করতো না। হ্যাঁ, কিন্তু কি করে বুঝবো সব ছিল ওর ভণ্ডামি। তো এইভাবে চলতে চলতে থাকলো। ও নতুন নতুন জয়েন করার পরে বেশ কয়েকদিন আসেনি। আমি ওকে
নোটগুলো পাঠিয়ে দিয়েছি করছে, আমি দেখছি হোয়াটসঅ্যাপের ভিতরে। যাই হোক, ফোন টোন দেয়নি ও মা। বেশ কয়েকটা দিন যেতে না যেতেই ও মাঝে মধ্যে ফোন দিয়ে দিয়ে আমাকে বললো, তো থ্যাঙ্কস, আমার আমার জন্য তোমাকে কষ্ট করতে হচ্ছে। আমি বললাম, না না শুভ, এরকম কোনো ব্যাপার নেই, কিসের কষ্ট, তোমার সাহায্য হয়েছে, এটাই সব থেকে বড় কথা। ওকে ঠিক আছে, রাখি। ও আমাকে বলতো, আর দুটো কথা বলি। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ বলো। বললো, আমাকে বলতো, তুমি কি এইভাবে সবাইকে হেল্প করো? আমি বললাম, না, আমি ছেলেদের সঙ্গে তো কথাই বলি না, তো হেল্প করবো কোথেকে। তবে হ্যাঁ, আমার ক্লাসমেট যারা আছে ওরা আমার কাছে অবশ্যই কোনো সাহায্য চাইলে সেটা সাধ্যের মতো থাকলে, আমি নয়, এটা প্রত্যেকটা মানুষকেই করা দরকার। ওকে, কথা শেষ, রাখছি। আচ্ছা, ও তো রাখবে না, আমি রেখে দিলাম। আবারও ক্লাসে এসেছে, দেখা হয়েছে, কথাবার্তা হলো। হওয়ার পরে ও মা বাড়িতে যেয়ে দেখলাম এই যে ফোন দেওয়া শুরু করেছে, এই একটু 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 করে ফোন দিতে দিতে মোটামুটি আফটার অল আমি তো একজন মানুষই, তাই না? একটু একটু করে কথা বলতে বলতে সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বপূর্ণ। তারপরে হচ্ছে ওদের বলল যে আজকে ক্লাসের সবাই দাওয়াত। আচ্ছা, কার কার দাওয়াত? বলল যে ওমা সবার দাওয়াত। আমি বললাম, আমরা ফ্রেন্ডসরা যারা আছি তাদের। আচ্ছা, এই ব্যাপার, কাদের বাড়িতে? বলল যে আমাদের এই ফ্রেন্ডের দেওয়া, আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। আমি বললাম, তোমার ফ্রেন্ডদেরকে তো মোটামুটি সবাইকে আমি চিনি, তবু কোন ফ্রেন্ডের বাড়িতে বলবে তো? তখনও আমাকে বললো, সুজনদের বাড়িতে। আমি সুজনকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে সুজন, তো সত্যি সত্যি কি তোদের বাড়িতে দাওয়াত দিয়েছিস সবাইকে? সুজন বলল, হ্যাঁ। তো আমি ভাবলাম, সুজন ও তো আমাদের ক্লাসে, তো সমস্যা কি, ঠিক আছে আমি যাব। প্রথমে তো যেতে চাইনি, তারপরে বললাম ঠিক আছে আমি যাব। আর আমি যেতে চাইনি তার পিছনে আরও একটা কারণ ছিল, দাওয়াতে যাব, অ্যাকচুয়ালি নিজের কাছেও তো এক্সট্রা কিছু টাকা পয়সা থাকা দরকার আছে, সেই দিকটাও ভাবছিলাম। যাই হোক, সুজন আমাকে বলল, এক্সট্রা কোনো খরচ নেই, পার্টির যা বিল আসবে আমি রেখেছি। আর রেখেছি একটা কারণ আছে। আমি বললাম, কিসের উপলক্ষে? তখন সুজন আমাকে বলল, সে বাড়ি গিয়েই জানতে পারবে। আমি বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আরও বললো যে সিক্রেট, ঠিক আছে ওকে সিক্রেট, আমরা যাবো সবাই। তো সেদিন শুভ মোটরসাইকেল নিয়ে এসেছে। আমি আমতা আমতা করতে করতে ওর মোটরসাইকেলে উঠে গেলাম। উঠতে চাইছিলাম না, আমি ভেবেছিলাম যে আমি রিক্সা করে চলে যাব। শুভ বলল, দেখো এতটুকু বন্ধুপূর্ণ সম্পর্ক তো আছেই, তাছাড়া আমি কিন্তু তোমাকে পছন্দ করি, চলো উঠে বসো। হ্যাঁ, লজ্জার কিছু নেই। তো আমি উঠে বসলাম। বসার পরে ফাইনালি আমরা সুজনদের বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে সুজনের বাড়িতে এক পা দুপা করে যখন ঢুকলাম, দেখলাম বাড়ি তো বিশাল বড়। হ্যাঁ, কিন্তু এখানে যে অনুষ্ঠান বা পার্টি এই ধরনের কোনো রকম কোনো চিহ্ন নেই, এমনকি আমি আর শুভ ছাড়া আর সুজন ছাড়া ওই বাড়িতে কেউ নেই। তখন আমি সুজনকে বললাম, এই সুজন, তুই না বললি আমাদের যতগুলো ফ্রেন্ডস আছে সবার দাওয়াত আছে তোর এখানে, আজকে পার্টি রেখেছিস তুই, তো বাকিরা কোথায়? তখন সুজন আমাকে বলল, সরি ইয়ার, আমি না তোকে বলতেই পারিনি, এটা করার জন্য আমাকে শুভ বলেছে। তো বাবা মা হচ্ছে গ্রামের বাড়িতে গেছে বিশেষ কিছু কাজে, বাবা মা আসতে বেশ কয়েকদিন দেরি হবে, তাই শুভ আমাকে বললো যে তোকে যাতে আমি ইনভাইট করি, ও যা যা বলবে তাই তাই যাতে করি, এই জন্যই আর কি আমি বলেছি। তখন আমার বুকের ভিতরটার মধ্যে কীরকম যেন মানে ধুকধুক ধুকধুক করে উঠলো। হ্যাঁ, রুহু কেঁপে গেল। আমি শুভকে বললাম, আচ্ছা শুভ, বাকিরা কখন আসবে এটা আর বুঝতে দিলাম না যে আমাকে অলরেডি সুজন সবটাই বলে দিয়েছে। তখন শুভ সুজনকে ডেকে বলছে, সুজন এই নে একটু দোকানে যা, যে এই এই জিনিসগুলো নিয়ে আয়। সুজন খুব সুন্দর করে লিস্টটা হাতে নিয়ে বাহিরে তো গেল, কিন্তু বাহিরে থেকে গেটটা নক করে দিয়েছিল, বাড়ির মেন গেটে তালা দিয়েছে। ওখানে ঢোকার পর থেকে, এই কথা শোনার পর থেকে আমি অনেক চেষ্টা করেছি, প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় দরজা জানালা বারান্দা কোনো দিক থেকে কোনো স্কোপ আছে কি না এখান থেকে বের হয়ে যাওয়ার মতো, কিন্তু আসলে পাইনি। তারপরেও সুজন যখন দোকানে চলে গেল, আসলে ওটা তো দোকানে চলে যাওয়া ছিল না, ওটা ওদের প্ল্যান প্রোগ্রাম মতোই সব কিছু হচ্ছিল। তারপরে আমি চুপচাপ করে বসে পড়লাম ড্রিঙ্ক রুমের মধ্যে। তারপরে শুভ আমাকে বলল, এখানে বসে কেন, এসো আমার সঙ্গে। আমি যেতে চাইলাম না, ও আমায় জোর করলো। তারপরে নিয়ে গেল ওই বাড়ির এক বিশাল
মানে এত সুন্দর রুম, কি বলবো তোমাকে, তোমাদের চারদিকে সাজালো গোছালো, মনে হচ্ছে যেন এক স্বপ্নের রুম। সুজনরাও বেশ প্রভাবশালী ছিল, যার ফলে ঘরবাড়ি এত সুন্দর ওদের। যাই হোক, তো ওখান থেকে বেঁচে ফেরার মতো আর রাস্তা পেলামই না। শেষ মুহূর্তে আমাকে শুভ চার দেয়ালের মধ্যে বন্দি করে দিল। আর তোমরা নিশ্চয় জানো চার দেয়ালের মধ্যে কি হয়। তারপরে আমি কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম শুভর গালের মধ্যে, আর বলেছিলাম, তোমারও তো দুইটা বোন আছে বাড়িতে, তুমি কি করে আমাকে ধোকা দিয়ে এখানে আনতে পারো? তুমি কি জানো আমার বাবা কত কষ্ট করে, কত পরিশ্রম করে, পায়ের ঘাম মাথায় ফেলে একটা একটা করে টাকা গুছিয়ে গুছিয়ে আমাকে পড়ায়? তুমি যা করেছো তা ঠিক করোনি। তখন শুভ কেঁদে দিল, বলল, আই এম সরি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, ভালোবাসি, তোমাকে খুব পছন্দ করি, বলার সাহস পাইনি, কারণ আমিও শুনেছি তোমার বিষয়ে। আমি বললাম, এখন যত কথাই বলো, অপরাধ তো তুমি করেই ফেলেছো, জীবনে আর আমার সামনে কখনো দাঁড়িয়ে না। এই বলে ওখান থেকে বেরোবার তো কোনো স্কোপ নেই। সারা রাতে মোটামুটি ওই বাড়িতে আমি বন্ধ হয়েছিলাম। আর এই গালের মধ্যে থাপ্পড় মারলেও শুভ আমাকে কিন্তু ছাড় দেয়নি। চারবার সেই রুমে আমাকে বন্ধ করে রেখেছিল। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ প্রিয় বন্ধুরা। তো এই গল্পটা তোমাদের সঙ্গে আমি একটাই কারণে শেয়ার করলাম, সেটা লাস্টে বলবো আমি তোমাদের। তার আগে পরিপূর্ণ গল্পটা বলে নিই, গল্প এখনও শেষই হয়নি। তো প্রিয় বন্ধুরা, এই চারবার বন্ধ করে দিল। তখন প্রায় রাত বেজে গেল 2:30টার মতো। এখন 2:30টা পর্যন্ত আমি বাড়ির বাহিরে, আমার সহপাঠীরা আমাদের অনেক ফোন দিচ্ছিল। আমি ফোনে শুধু একটা কথাই বললাম, রাখ, আমি একটু কাজে ব্যস্ত আছি, এছাড়া কী বা বলতাম। তারপর শুভকে বললাম, তুমি যা করলে তা একদম ঠিক করলে না, এর বিচার মাটির উপরেই হবে তোমার সঙ্গে। এই বলে সুজনও চলে এলো। আমি বললাম, সুজন, তুমিও জেনে বুঝে যা করলে সেটা কখনো তোমার জন্য মঙ্গলজনক হবে না। তোমার বোন তো একটা আছে, দেশের বাহিরে থাকে। সুজনের একটা বোন ছিল, লন্ডনে থেকে লেখাপড়া করে, ওর কথাও বলেছি। বলার পরে যাক, আমি ওখান থেকে চলে আসতে লাগছিলাম, কিন্তু শুভ আমার হাতটা টেনে ধরলো, ধরে বলল, এভাবে এত রাতে একা একা যাবার দরকার নেই, আমি তোমায় বাসায় ছেড়ে দিতেছি। পরে শুভ আমাকে আমার বাসা পর্যন্ত নিয়ে যাওয়ার পর ও আমাকে ওখানে ছেড়ে দেয়। বেশ আমার সহপাঠীরা এই জিনিসটা লক্ষ্য করে। এভাবেই ব্যাস 2-3 মাস কেটে যায়। শুভ আমার পিছনে অনাবর্ত লেগেছিল, কিন্তু আমি কখনোই ওকে পাত্তা দিতাম না। তারপরে জানতে পারি যে আমি অর্ধশতা বিষয়টা নিয়ে অনেক হাউকাও হওয়ার পরে শুভ বিষয়টা জেনে যাওয়ার পরে শুভ আমাকে বলে, যেহেতু আমার বংশধর তোমার কাছে, তাই বিষয়টা এড়িয়ে যাবার কোনো সুযোগ নেই। বাড়িতে যা হবে হবে, জানি না, কিন্তু তোমাকে আমি বিয়ে করব, আর এই বাচ্চাকেও স্বীকৃতি দেব, তোমাকেও পরিপূর্ণভাবে স্ত্রীর মর্যাদা দেব। এতে যা যা ছাড়তে হয় ছেড়ে দেব, আর যারা আমার পাশে থাকবে। তো শুভ বিষয়টা বাড়িতে আলোচনা করে, কিন্তু শুভর বাবা মা কোনো অবস্থায় রাজি হয় না, কারণ শুভ ছিল একমাত্র ছেলে তাদের, আর শুভর 2 বোন ছিল, তারা বাহিরে থেকে লেখাপড়া করতেন। যাই হোক, ওর বাবা মা রাজি না হওয়ায় শুভ নিজেই আমাদের বাড়িতে চলে আসেন, বাবার কাছে সরাসরি বলল, আপনি যদি সসম্মানে আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে না দেন, তাহলে হয়তো বা আমাকে আপনার মেয়েকে উঠিয়ে নিয়ে যেয়ে বিয়ে করতে হবে। তো বাবার এখনও কথা শুনে বাবা বলল, তোমার বাবা মা তাহলে যে এলো না? বলল, ওই বিষয়টা থাক, ওটা নিয়ে কথা নাই বললাম, সংসার তো আমি করব, এজন্য আমার হাতে আপনার মেয়েকে তুলে দেন। পরবর্তীতে একরকম অনেক ছেলেপিলে নিয়ে গেছে, পুরা কলেজ একসাথে হয়ে গিয়েছিল। তারপরে ওরা মোটামুটি বিয়ে দিতে বাধ্যই হয়ে গেল আমার বাবা মা। তারপরে ফাইনালি আমার শুভর সঙ্গে বিয়ে হয়ে যায়। আর শুভর বাবা মা আমাকে সত্যি আজ পর্যন্ত মেনে নেয়নি, তবে শুভ লেখাপড়ার পাশাপাশি কাজও করেন, আর সত্যি আমাকে খুবই ভালো রেখেছে ও। যদিও ফার্স্ট টাইম শুরুটা হয়েছিল একটু ব্যতিক্রমভাবে, কিন্তু এখন আমি অনেক ভালো আছি। গল্পটা কেন শেয়ার করলাম তোমাদের সঙ্গে জানো তো? সেটা এখন বলছি। আমরা যুবতী মেয়েরা আছি যারা কলেজে লেখাপড়া করি, দেখা যায় অনেক সময় পরিচিত ফ্রেন্ডদের সঙ্গে অনেক জায়গায় চলে যাই, যাওয়ার পরে আমরা সেখানে খুবই খারাপভাবে ফেঁসে যাই, বের হতে পারি না। তারপরে বয়ফ্রেন্ডের সঙ্গে তাদের বাসায় চলে যাই,
তারা তাদের ইচ্ছে মতো আমাদেরকে ব্যবহার করে, অনেক সময় কিন্তু বিয়েও করে না, দেখা যায় আর চেনেও না। তো আমার সাথে তো ভালোই হয়েছে যা হয়েছে, যদিও শুরুটা ব্যতিক্রম বা খারাপ ছিল, পরবর্তীতে তো সব কিছু ঠিকই হয়েছে। তো সবার সাথে যে ঠিক হবে, ন্যায় হবে, বিষয়টা কিন্তু তা না। এই জন্যে সবাইকে বিশেষভাবে আমি অনুরোধ করব, তোমরা শেয়ানা শেয়ানা মেয়েরা, বিশেষ করে কোনো ছেলের সাথে যদি কোথাও যাও, অবশ্যই ভেবে চিনতে যাবে। দুর্ঘটনা কখন কী রূপে কার সামনে হাজির হবে কে জানে, কেউ বলতে পারবে না। আর একটা দুর্ঘটনা সারা জীবনের কান্নাই হতে পারে। কারণ আমাদের সবার বোঝা উচিত, আমাদের বাবা মা অনেক স্বপ্ন দু চোখ ভরা আমাদেরকে নিয়ে। তাই আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যা আমাদের বাবা মা, সমাজ, সংসারের মুখে চুনকালি দিতে পারে। নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। তো সবাইকে সতর্ক সাবধান থাকতে অনুরোধ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে।